ডিট সম্পর্কে আমাদের কোনো ডিটেল নেই, ডিট অনুযায়ী কোনো টাকা আমি নেইনি, দিই। 24 লাখ টাকা ওটা তো ব্যাংকে যে টাকা জমা দেয়নি সেটা তারা হিসাব দেখাইছে। ওইটা একটু আমাদের কিছু ডিটেইলস একটু ডিটেল 24 লাখ টাকা যেটা দেখাইছে, আমার টোটাল ইনকাম ছিল 32,50,252। সেখানে আমার খরচ হয়েছে 28,70,483। ঠিক আছে, তো সেখানে উদ্বৃত্ত বা হাতে থাকার কথা 3,80,000 সামথিং। সেখানে আমার কাছে ব্যাংকে ছিল 3,58,000 আর হস্তে বন্ধক ছিল 21,000। মানবিক কারণে আমার 3জন টিচারের খুব বিপদে গ্রস্ত হয়, তাদেরকে ধার হিসেবে 11,000 টাকা দিয়েছিলাম। আমার কাছে মূলত 9,660 টাকা আছে ক্যাশ বই হিসাব অনুযায়ী। আমি নতুন প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে করতে, বিশেষ করে ছাত্রদের অনুরোধে ছাত্রদের বেতন দিয়েছি সম্পূর্ণ নগদ টাকা। জানুয়ারি মাসে যেটা 10 লাখ টাকা ইনকামের কথা বলা হয়েছে, সেখানে আমার ছাত্রদের বেতনই দিয়েছি 7 লাখ টাকা। 3 লাখ টাকা ছিল সেখানে আমাদের এখানে একটা বড় অনুষ্ঠান হয়, পরপর 3-4টা অনুষ্ঠান হয়। একটা অনুষ্ঠান করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমার বার্ষিক শিক্ষা সফর, সেখানে 33,000 টাকা দেওয়া হয়েছে বার্ষিক শিক্ষা সফরে। এগুলো তার ভুয়া হতে পারে। আপনার বার্ষিক শিক্ষা সফরের সময় সবাই গেছে, সব ছাড়িয়ে সেখানে 33,000 টাকা দেওয়া হয়েছে। SSC পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি, সেটাকে ব্যাংকে দিয়ে নেই, কিন্তু সেখানে তো ব্যাংকে অরিজিনাল টাকা জমা দিয়েই তাদের রসিদ ফর্ম ফিল আপ করানো হয়েছে 2,98,000 টাকা। এই 2,98,000 টাকা ছিল, তো ওখানে তারা আমার প্রস্তুতি খুব সম্ভাবনা যেটা যশোর শিক্ষা বোর্ডে জমা দিয়ে আছে, কেন্দ্র হিসেবে খরচ করা হয়েছে। ছাত্রদের পরীক্ষার 3টা পরীক্ষা হয়েছে, তার অনারিয়াম যেটা প্রত্যেকের 4,500 টাকা করে, প্রত্যেকের 100 করে টাকাগুলো প্রদান করা হয়েছে। সুতরাং এখানে এগুলোর ভিতরে এই বছরগুলোর ভেতর বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে, খাজনা দেওয়া হয়েছে, আর ইত্যাদি ইত্যাদি আছে। এদের দৈনন্দিন খরচ একটা বড় স্কুল থাকে। হ্যাঁ, বুঝান বা আমি সহযোগিতা করছি। আমি শুধু বললাম আমার যখন নিয়োগের সময় দায়িত্ব ছিল সুবর্ণা তামান, তিনি আমাকে বললাম নিয়োগের কাগজপত্র বুঝে গেছে, একটা রেজুলেশন। আর সহকারী প্রধান শিক্ষক আমার নিয়োগেরও কয়েকদিন পর, মানে 18 তারিখ, 18 এপ্রিল মনে হয়, উনি আমাকে বুঝিয়ে দিয়েছে বোর্ডের একটা সিম ছিল ওনার কাছে, আর 11টা এফডিআর এর চেক। এই এতটুকুই আমি বুঝে পাইছি তাদের কাছে, আর কিছু বুঝে পাই। আমি আমার কাজে আমি একটা লিস্ট করেছি, এই আলমারিতে কি আছে, স্কুলে কয়টা চেয়ার টেবিল কি আছে বলছেন, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে একটা লিস্ট করা আছে। করলে ভালো হতো। সেটা তো একবারই বললাম, আমার উপরটা অনেক ঝামেলা, মানে আমি স্থির হয়ে বিদ্যালয়ে বসতেই পারি, সেটা তো আমরা দেখছিলেন 1 মিনিট বলতে না। নিজের ব্যক্তিগত নিজের বেতন করানো নিয়েই তো ঝামেলা। কেস করা, বেতন করানোর জন্য বিভিন্ন কেন্দ্রে ধরাধরি করা, আর একটা মানুষ যখন চাকরি করে মাস শেষে বেতন পায় না, তখন তো সে সুস্থভাবে কাজ করতে পারে। আমি বেতন পাইনি এপ্রিলই যোগদান করার পরে, ফেব্রুয়ারি, এপ্রিল যে ফেব্রুয়ারি আপনি পান না নাকি শুধু আমি পাই। যদি বেতন করে থাকতো তাহলে তার কোনো সমস্যা হতো না, বা আপনি টাকাটা যদি জমা দিতেন তাহলে তার কোনো ঝামেলা হতো না। তাই মানে আমি যখন ওই স্কুল থেকে আমার এমপিও সিটের থেকে নাম কেটে নতুন করে আবেদন দিই এখানে, সেই আবেদনের প্রেক্ষিতে যখন 5ই আগস্ট উনি যেটা বলে গেছেন, এটাকে যে সভাপতি সাহেব ডেকে আমাদের এখানে তাদের যে সাসপেনশন উইথ করার সময় উনি বলছিলেন যে
আপনি কেসটা তুলে নেন, এগুলো আর করার দরকার নাই, মিলেমিশে কাজ করেন, এটুকু উনি বলছেন। উনি তারপরে মূলত নিউট্রাল ছিল। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন সে নিউট্রাল ছিল। যখন আওয়ামী লীগের অবস্থান হলো 5 তারিখে, আমি 6 তারিখে আবেদন দিই, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচার আমার কাগজটা ডি অফিসে পাঠায়। কিন্তু পরক্ষণে উনি জয় বাধা দেন যে এখানে কেস আছে, আপনি কাগজ পাঠাতে পারেন। সেই ব্যক্তিকে ডিও স্যার আমাকে বললেন যে কেস টাকার কারণে যে কেস আছে, ঠিক আছে, আপনার স্টে অর্ডার তো নাই, আমার কাগজ কেন পাঠান? তা স্টে অর্ডার থাকলেই কার্যক্রম কোনো পাঠানো হয়। স্যার আমার কাগজ না পাঠাই ব্যাগ দেবো, কাগজ পাঠানো। উপবৃত্তির টাকা বললামই তো, ক্যাশে কোনো টাকা ছিল না। আমি যখন সভাপতির কাছে বলি, সভাপতি ওইভাবে বলে যে, তখন মুহিত সাহেব ছিল, মুহিত সাহেব আমাকে ওইভাবে বলে সে টাকাটা তুলে দিয়েছে এবং বলছে যে আপনি যদি লোন হিসেবে দেখান লোন, যদি লোন না দেখায়, লোন দেখানো আয়, আপনি ক্যাশে ক্যাশে টাকাটা আয় দেখাবেন। এবং ওই সময় আমি আপনার আমার যে অ্যাকুইটেন্স খাতা, আপনি অ্যাকুইটেন্স খাতা যদি আপনার পর্যাপ্ত রাখেন, তাহলে দেখতে পাবেন যে ওই টাকাটা 1,06,00,000 টাকা ওঠানোর পর আমি ঈদুল আজহা বোনাস দিয়েছি, ওখানে ক্যাশ খাতায় আইসাইডে ওই টাকাটা লেখাও আছে, জোরপূর্বক সিগনেচার না সেরকম কিছু আমি ক্যাশ খাতায়। আমি তো বললামই যে ওইটা তখন ধার হিসেবে, সে আমাকে বলছে ধার হিসেবে নেওয়া হবে, টাকা তো পরিশোধ করা স্কুলে, ওরা তো স্কুলের জন্যই তারা দিয়ে গেছে। এখন ওর প্রতি লভ্যাংশ তো ধার হিসেবে আপনি নিতে পারেন। বিশ্বব্যাংক দেয় না, বাংলাদেশ টাকার জন্য আপনি ঋণ হিসেবে নেন, ওটা তো আয়, ওটা আয় কিনা। ওটা যদি আপনি তৎস্বরূপ করতাম, সেটা তো আপনি আপনার ক্যাশ খাতায় আয় দেখাতাম। আমি যদি তৎস্বরূপই থাকতাম, তাই যখন আয় দেখানো থাকতাম, ওর যদি কোনো ডকুমেন্টস আমার ক্যাশ বই যদি কোথাও না থাকে, তাহলে আমি বলবো কি ওটা তৎস্বরূপ। আমি সে টাকাটা উঠিয়ে ছাত্রদের গুনায় দিয়েছি, ওই টাকাটা পরে সমন্বয় জানুয়ারি সব স্কুলের স্থাবর স্কুল সব সম্মতি স্কুল, ওটা ওই টাকাটাও তারা দান করে গেছে। তারা তো ওই টাকা তো এখন মালিকানা দাবি করে, আমাদের টাকা দেওয়া আছে, মালিক স্কুল, কিন্তু আমাদের নামে ওই টাকাটা দেওয়া হবে। আচ্ছা, এই স্কুলের যত ফান্ডে যত টাকা আছে, এটার চেক ভাউচার এগুলা কি আপনার কাছে থাকতো? মানে আপনি যখন দায়িত্ব নিলেন সেই সময় আপনার কাছে থাকতো নাকি মোহিত সাহেবের কাছে থাকতো? আগে মোহিত সাহেবের কাছে থাকতো নাকি আপনাদের স্কুলে থাকতো? আমি আসার পরে আমার কাছে যে কথা আছে আমার কাছে আছে, আমার কাছে কেউ নেই, আমার কাছে নিজের কথা বুঝেছে, সেটা আমার কাছে আছে। পূর্বেরটা কি হয়েছে না কি কার কাছে থাকতো না থাকতো সেটা আমি বর্তমান গুলো আমার কাছে। কয়েকটা হয়েছে, ওইটা হয়েছে, অকালীন এবছর হয়েছে, তারও সঠিক হিসাব আমার কাছে দিয়ে আমার কাছে। হ্যাঁ, এগুলোর আমি যতদূর আমি খোঁজ খবর নেওয়ার পরে তাকে ফোন দিয়ে বললাম, স্যার আপনার তো এই এলোমেলো, এই সাবেক হেডমাস্টার, আপনি এই ঘরগুলো একটা তো সুরাহা করবেন আমার। তো তখন তিনি বললেন যে ভাড়া আদায় করে তার কাছে খাতা আছে, ওই খাতায় লিস্ট আছে। তা আমি ওই ভাড়া আদায় করে হাসানের ডাকলাম, হাসান বললে সাইডে খাতা আছে, আমাদের দেখাইলো। তা আমি দেখলাম কতগুলো দোকান আছে, তার হিসাব অনুযায়ী 142টা দোকান আছে। না আমি দেখলাম কারুর ভাড়া ধরেন 600 টাকাও আছে, তার 300 টাকা ওই কাটা দেয়, 300 টাকা স্কুল পায়, কারুর ভাড়া 1000, কারুর ভাড়া 1200, কারুর ভাড়া 1400, এই লেভেলে হচ্ছে। আর আমি দীর্ঘ সময় তো সভাপতি পাইনি যে তার সাথে এগুলো নিয়ে কমিউনিকেট করবো। আমি আসার পরে মোহিত সাহেব হইলো এপ্রিল 25 তারিখ আগস্টে চলে গেল, তখন নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের জন্য আমি সব প্রস্তুতি সম্পন্ন করেছি, কিন্তু লাস্টে দেয় 3 জন টাকা দেওয়া, উনি টাকা দিয়েছিল, আর ওই যে আমি আরো নাম কি 3 জন টাকা দেওয়া, সেই 3 জন টাকা জমা দেওয়ার পরে এই যে আগস্টে এই ঘটনা আন্দোলন শুরু হয়ে গেল দেশে, আগস্টে নির্বাচন হওয়ার কথা ছিল। তো যা হয়ে আসছে, আবার যদি নতুন করে যদি ঠিক এইভাবে যদি শুরু হয়, না আমি সেটা মানব। আমি তখন বাধা দেওয়ার চেষ্টা করবো, যেটা সম্ভব না, এটা করতে পারবো না, আমি বললি তো হবে না। আমি একজন সভাপতি কিন্তু স্কুলের জন্য অত দায়ী না, সে কিন্তু কন্টিনিউয়াস না,
আজকে মির্জা ওয়ালিদ হোসেন 6 মাসের জন্য আসছে, তিনি ভবিষ্যতে থাকবেন কি থাকবেন না সেটা তার ব্যাপার, বুঝলেন নাই? কিন্তু আমাকে তো 11-12 বছর আছে, চাকরি আমাকে করতে হবে। মির্জা ওয়ালিদ হোসেন জীবনের কিন্তু এনওসি নিয়ে লাগতেছে না, আপনার বুঝে দিয়ে লাগতেছে না যে এইটা বুঝে দিয়ে আপনার কাছে। কিন্তু আমি যদি এখন এখানে চলে যাই, হ্যাঁ ক্যাশে এই কয় টাকা আছে, আমাকে অমুক জিনিস আছে, আমাকে সব বুঝে দিয়ে যাবে, দেখবে না? তো হেডমাস্টার দায়ী থাকে। আপনি আপনি কি মনে করেন আগে একজন আপনার থেকে যেভাবে চলে গেল, আপনিও যদি সামনে আপনার যদি সেরকম প্রভাব থাকে আপনিও চলে যেতে পারবেন? না, আইনের প্রতি শ্রদ্ধাশীল যাওয়ার সুযোগ নেই। এক সপ্তাহ যেটা করে গেছে আর এক সপ্তাহ দিয়ে সেটাই করে। এক সপ্তাহ পুরো আপডেট করে গেছে, আমি পুরো আপডেট করবো, তাহলে তো হয় না। হয়। আমি শেখ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, নাটোর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়। এই যে আপনি এক সপ্তাহ যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, রিলেশনে আমার তার উপর ভিত্তি করে আমি যেহেতু মানে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক সপ্তাহ এক এক সপ্তাহ মানে নিয়োগ পর্যন্ত উনি মানে নতুন প্রধান শিক্ষক জয়েন করছে, আমার শেষ বাস এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই যে সাবেক যে প্রধান শিক্ষক একটা প্রতিষ্ঠান থেকে যদি ছাড়পত্র নেওয়ার জন্য তার প্রতিষ্ঠানের কোনো ফল্ট আছে কিনা তার আগ পর্যন্ত তো তাকে ছাড়পত্র দেওয়া হয়, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা রুলস আছে। আসলে সেই ক্ষেত্রে আসলে আপনি তাকে ওই এক সপ্তাহের ভিতরে, ভাগ্যক্রমে ওই এক সপ্তাহের ভিতরেই আসলে না, ওই বিষয়টা ওরকম হয়ে গেছে, যেহেতু আগের প্রধান শিক্ষক যিনি ভারপ্রাপ্ত ছিলেন উনি দেননি। উনি আমার সাথে 27 বছর আমরা একসঙ্গে চাকরি করছি, এখন মানবিক দিক বিবেচনা করে দেওয়া হয়েছে, একেবারেই মানবিক কারণ। আপনি কি বুঝতে পারছেন এইটা নিয়ে আপনার আজকে পর্যন্ত কথা বলা লাগবে আসলে সেটা না না আমি আমি আমার মাথায় ছিল যেহেতু তার মানে কেস কালাম হচ্ছে, তার সাথে সে যেহেতু দেয়নি, সে হয়তো এটা নিয়ে বড় আকারে কিছু করতে পারে, এটা ছিল। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে মানুষের প্রতি যদি মানুষের এইটুক সহানুভূতি না দেখাতে পারি, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করি, তাহলে তো আমরা মানে আমি মনে করি যে আমরা শিক্ষক জাতির কলঙ্ক। মানুষের জন্য অনেক সময় উদার হতে হয়। এখন আমাকে যদি আদালতেও নেওয়া হয়, আমি ঠিক এই কথাই বলবো। সুবর্ণ জামান, সহকারী শিক্ষক, নাটোর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়। আমি মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক, নাটোর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়। সাবেক প্রধান শিক্ষক এএসএম রফিকুল আল্লাহ 7/2/2024 খ্রিস্টাব্দ তারিখে অবসরে যাওয়ার কারণে 8/2/2024 তারিখে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। তার 3 দিন পরে স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। যেহেতু আমার স্কুল এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র, সেই কারণে এখানে স্কুল বন্ধ থাকে। বন্ধের মধ্যে সভাপতি সাহেব আমাকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য চাপ দিতে থাকেন এবং তিনি নিজেই, হুমায়ুন রশিদ মুহিত সাহেব, উনি রেজুলেশন করে উনি নিজেই ওনার বরাবর দরখাস্ত দেওয়ার জন্য উনি পেপারে বিজ্ঞপ্তি দিয়ে দেন এবং এই বিজ্ঞপ্তির একটা সংশোধনী দেওয়া হয়, যে সংশোধনীর কোনো রেজুলেশন নেই বা আমি নিজেও জানি না, আমি সদস্য থাকা অবস্থায় আমি এগুলো জানতে পারিনি। উনি সার্কুলার দিয়ে চলে যান ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে এসে উনি রাজশাহীতে চলে যান এবং এই সার্কুলার মেয়াদ শেষ হওয়ার পরে উনি এলাকায় আসেন এবং আমি যাতে অ্যাপ্লিক্যান্ট হতে না পারি এর জন্য আমাকে এনওসি পর্যন্ত দেওয়া হয়নি, যার জন্য আমি নিজেও অ্যাপ্লিক্যান্ট হতে পারিনি। তখন আমি তারপরও আমি 21/2/2024 তারিখে 21/3/2024 তারিখে আমি একটা নিয়োগ বোর্ড গঠন করি এবং ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে নিয়োগ বোর্ড গঠন করা হয়। 21/3/2024 তারিখে রেজুলেশন অনুযায়ী দেখা যায় সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমার নাম এবং আমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু আমি জানতেই পারিনি যে আমাকে কোনো প্রশ্ন, কোনো শোকজ, কোনো নোটিশ ছাড়াই আমাকে বরখাস্ত করা হয় এবং বরখাস্তের নোটিশ আমাকে পলাতক দেখিয়ে আমার বাড়িতে ঘরের দেওয়ালে টানিয়ে দেওয়া হয়। আমি এমন একটা জিনিস ওই সময় তথ্য পেয়েছিলাম যে আপনার টাকার কাছে সমঝোতায় আপনি আসেন নাই, সেই কারণে আপনাকে নেওয়া হয় নাই, এরকমটা আমরা একটা তথ্য পেয়েছিলাম। আসলে সেটা আসলে আমি সবাই আমার স্কুলের ছেলেমেয়েরা সবাই জানে যে আমি আসলে খুবই সৎ জীবনযাপন করি এবং খুবই সিম্পল লাইফ লিড করি, যার জন্য টাকা পয়সার প্রতি আমার কোনো মোহ থাকে নাই। আমি যখন সহকারী প্রধান শিক্ষক 2013 সালে 7 থেকে 8 বছর 10 বছরের মধ্যে আমার একটা টাকা কোনো ভাউচার আমার স্কুলে নাই। তো এই জন্য আমি টাকা দিয়ে এখানে চাকরিতে যাব, আমি সবসময় মনে করতাম যে এটা আমার জন্য হয়তো বরাদ্দ হয়ে থাকার কথা, কারণ যেহেতু আমি দীর্ঘদিন যে স্কুলে আছি সবকিছু আমি জানি, প্রধান শিক্ষক হিসাবে আমি এখানে যাবো এরকম আমার মনের ইচ্ছা ছিল।
আর টাকা পয়সা ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছি, কিন্তু আমি তাদের এই সমস্ত এরকম কি আসলে কি হয়েছিল যে সমঝোতায় যে এত টাকা হলে পরে আমি মানে এরকম হ্যাঁ বিভিন্ন জন দিয়ে আমার কাছে এরকম প্রস্তাব আসে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি সব কিছু নিজে আমাকে ফোন দিয়ে কথা বলেননি, বা এই জন্য আমি এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এই বিষয়ে আমি নেগোসিয়েশনও করিনি। আর আমার একটা ধারণা ছিল যে আমি চেয়েছিলাম যে একটা ফেয়ার পরীক্ষা হোক, সে পরীক্ষায় যদি আমি টিকতে পারি আমি প্রধান শিক্ষক হবো, নাহলে হবো না, কিন্তু আমাকে সেই সুযোগটুকু আমাকে দেওয়া হয়নি। এবং মিনিস্ট্রির পরিবর্তন অনুযায়ী যেটা আমি যতটুকু বুঝি, বিধিটা ছিল এরকম যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তাকে 10 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়, কিন্তু আমার বেলায় সেটা হয়নি, আমাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে, যেটা একেবারেই বিধি বহির্ভূত বলে আমার কাছে মনে হয়েছে। এখন আমি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছি, আমি আমার দায়িত্ব পালন করছি। এর মধ্যে বর্তমান সভাপতি সাহেব স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে উনি জানতে চেয়েছেন, এবং উনি 26/2/2025 তারিখে উনি একটা আভ্যন্তরীণ অডিট কমিটি তৈরি করে দিয়েছেন, যে অডিট কমিটিতে নিয়ম অনুযায়ী আমাকে আহ্বায়ক করা হয়, এবং আমি বিভিন্ন তথ্যপত্র সাবেক প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষকদের দেওয়া ক্যাশ বই থেকে আমরা লিপিবদ্ধ করে এবং বিভিন্ন দোকান ঘরে যে ডিটগুলো আমাদের কাছে জমা দেওয়া হয়েছে সেগুলো হিসাব করে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। সেই প্রতিবেদনে যে কিন্তু দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা থাকলেও এগুলো ব্যাংকে হয়তো অল্প কিছু টাকা জমা দিয়ে বাকি টাকা তারা নিজেরা তাদের ইচ্ছা মতো খরচ করেছেন এবং হচ্ছে সেগুলো অ্যাডজাস্ট করেছেন, যেগুলো আমরা প্রতিবেদনে দিয়েছি যে অনুমোদনহীন, স্বাক্ষরবিহীন এবং সৃজনকৃত। সেগুলো যদি কখনো কোনো তদন্ত কমিটি যদি আসে আমরা দেখাতে পারবো। আমাকে বরখাস্ত করার 60 দিন, কারণ আমাকে বরখাস্ত করার পরে নিয়ম হচ্ছে যে বোর্ডের আর্বিট্রেশন বোর্ডে এখানে তথ্য যাওয়ার কথা, কিন্তু সেখানে যায়নি। যদি না যায় তাহলে 60 দিনের মধ্যে অটোমেটিক্যালি এই সাসপেনশনটা আর থাকে না। যখন তার 3 দিন আগে তখন উনি নিজেই সভাপতি আসছেন, বলেন যে আমি কোন সময় থাকি বা না থাকি, আপনার স্কুলে খুব প্রয়োজন, এই জন্য কেসে যাই হবে হবে, আমি চাই যে আপনার একটু উইথড্র করে দিন। উনি যখন ব্যাক ডেট দিয়ে উনি নিজেই উনি কম্পিউটার দোকান থেকে ডেকে নিয়ে এসে উনি নিজে ড্রাফট তৈরি করে দিয়ে উনি নিজে এটা আমার সাসপেনশন উনি তুলে নেন, কারণ জানতো যে আর 2 দিন পরে অটোমেটিক্যালি সাসপেনশনটা উইথড্র হয়ে যাবে। 2013 সাল থেকে আপনি বলছেন যে সহকারী প্রধান শিক্ষক, জি। আচ্ছা, এত টাকা প্রধান শিক্ষক এবং ইয়ে মিলে এত টাকা লুটপাট করছে, সরকারি প্রধান শিক্ষকের কি দায় পড়ে না? না, এখানে একমাত্র আইনবান কর্মকর্তা থাকেন প্রধান শিক্ষক। উনি যদি সহকারী প্রধান শিক্ষক কোন কাজে উনি নিয়োজিত করেন তাহলে সেটা কাজ করতে পারে। তারপর যেহেতু আমি নাকল আমার বাড়ি এখানে স্থানীয়, আমি বিভিন্ন তথ্য যখন আমার কাছে আসে তখন আমি এগুলি সব প্রধান শিক্ষককে বলি এবং সভাপতি শিক্ষককে বলি যে এইগুলো কিন্তু আসলে একেবারেই অন্যরকম হচ্ছে এবং এর জন্য হয়তো একদিন আপনাদের দায় নিতে হবে। তখন আমার বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করা হয়, আমাকে জামাত বিএনপি রাজাকারের বাচ্চাকে গালাগালি করা হয়, আমার দিয়ে জোর করে ছাড়পত্র নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আমি কিন্তু দেইনি বলে ওসি সাহেবকে দিয়ে আমাকে ধরানোর চেষ্টা করা হয়। তারপরে আমাকে তো বরখাস্ত করে দেওয়া হয়, এবং আমি নিজেও জানি না যে আসলে কিভাবে উনি এইখান থেকে ছাড়পত্র পেলেন বা এত অনিয়ম করার পরেও কে তাকে ছাড়পত্র দিয়েছেন, এ বিষয়ে আমরা অডিট কমিটি আমরা এখানে জানতে পারিনি বা বর্তমান প্রধান শিক্ষক আমাদের কাছে এই বিষয়ে কিছু বলেনি। এবং যেহেতু স্কুল সিনিয়র ম্যাডাম হিসেবে হয়তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই দায়িত্বটা আসলে বিধিসম্মত নয় বলে মনে হয় আমার কাছে। আমাকে বরখাস্ত করেছে, কোনো শোকজ নাই, কোনো নোটিশ নাই, এবং এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি ওই কমিটির সদস্য ছিলেন। তাহলে আমি যাদের সাথে 20-22 বছর একই সাথে শিক্ষকতা করেছি, তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আমাকে শোকজ না করে কি করে আমার বরখাস্ত তারা সই করলেন, এটাও তো আমার কাছে অবাক লাগে। এই ম্যাডাম যখন প্রধান শিক্ষক ছিল তখন সই করেছে না, তার আগে উনি টিআর ছিলেন, এবং এই মিটিং আমার স্কুলে কখনো হয়নি, এবং তারা যে স্বাক্ষর করছে এইগুলো আমাদের বর্তমানে রেজলিউশন খাতা, রেজলিউশন খাতে কোথাও এখানে উল্লেখ নাই। হ্যাঁ, হাজবেন্ড ইংলিশের টিচার এই স্কুলে। আপনি কি আপনাদের যে শিক্ষক আছে তাদের প্রতিহিংসার শিকার হয়েছে? হ্যাঁ, তা তো বটেই। স্কুলের আইন শৃঙ্খলার ব্যাপারে আমি সবসময় একটু সচেতন থাকার চেষ্টা করেছি, যার জন্য কিছু কিছু বিষয় আমি সহকারী প্রধান থাকা অবস্থায় হয়তো আমার কোনো কোনো কথা হয়তো ওনারা কষ্ট পেয়ে থাকতে পারেন, এরকম হতে পারে হয়তো তারা চেয়েছেন যে আমি থাকলে হয়তো এই সিন্ডিকেটটা সক্রিয় থাকবে না, হয়তো তাদের সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে, বা তারা যে দুর্নীতি করেছে, লুটপাট করছে, এগুলি ফাঁস হয়ে যাবে। আপনারা হয়তো দেখবেন যে
যমুনা টেলিভিশনে আমি এই দুর্নীতির একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি কথা বলেছিলাম যে এই দোকান থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কোটি কোটি, কিন্তু তার কোনো টাকা ব্যাংকে যাচ্ছে না বা এরকম কোনো আমাদের ক্যাশও আসতেছে না। এবং এটা তুমি আরো আগেই বলেছি। নিশ্চয়ই সাবেক সভাপতির যারা লোকজন, যেমন বর্তমান বা সাবেক প্রধান শিক্ষক যিনি ছিলেন এস এম রফিকুল আলা, নির্মাণ কমিটির প্রধান পার্থ বিশ্বাস, ইনি নিয়েছেন। বর্তমান জেনারেল আছেন তারা তো তাদের আগের কমিটি জেনারেল ছিলেন, কারণ কমিটির উপরে দায়বদ্ধ ছিল, কমিটির যারা যারা সদস্য ছিলেন তারা তো দায় এড়াতে পারেন না, কারণ অনুমোদন দেওয়ার দায়িত্ব তো কমিটি। আয় ব্যয়ের হিসাব যখন আপনি এত কিছু দেখলেন, বা আপনি আসলে কমিটিতে এই আয় ব্যয় যে তদন্ত কমিটির যে একজন হয়ে আসলে এই বিষয়টা একটু আমাদেরকে একটু বলেন তো। আমি যখন দায়িত্বভার গ্রহণ করি, দায়িত্ব গ্রহণ করার পর আমি দেখলাম যে এত একটা স্কুলের সমস্ত আয় ব্যয়ের কি অবস্থা, এটা যদি আমি না দেখি বা না হিসাবটা নিই, তাহলে পরবর্তীতে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি 17/2/2024 তারিখের ম্যানেজিং কমিটির মিটিংয়ে আমি এটা উপস্থাপন করি। উপস্থাপন করার পর সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে 5/3/2024 তারিখের মধ্যে সাবেক প্রধান শিক্ষক এস এম রফিকুল আলা, নির্মাণ কমিটির প্রধান এবং প্রতিষ্ঠাতা সদস্য যিনারা আছেন, যারা এই সমস্ত নির্মাণের সাথে জড়িত, তাদেরকে সকল প্রকার আয় ব্যয় এর হিসাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুনির হোসেন সাহেবের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ওনারা আমার কাছে কোনো হিসাব না দেওয়ার কারণে আমি বারবার রিকোয়েস্ট করি, বারবার সাবেক প্রধান শিক্ষককে বলি, না দেওয়ার কারণে আমি 14/3/2024 খ্রিস্টাব্দ তারিখে আমি জেলা শিক্ষা অফিসার বরাবর আমি একটা আবেদন দিয়ে রাখি যে স্যার আমি একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি। তারপরে জেলা শিক্ষা অফিসার স্যার তার উপরে ইউএসসিওর বরাবর লিখে দেন, উপজেলা শিক্ষা অফিসার বরাবর আলমগীর কবির স্যার, মাগুরা জেলা শিক্ষা অফিসার। তখন তারপরে ওনারা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, তারপরে তো আমাকে বরখাস্ত করে দেন। অতএব আমি আর এই বিষয়টা আমি আর আরেকটা কথা, এখানে ওই তদন্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে মোহন সাহেবের 55 লাখ 51 লক্ষ টাকা, মানে এরকম একটা ধারণা রয়েছে। আসলে এই বিষয়টা আসলে আমরা যখন অডিট করতে যাই তখন আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট আমাদেরকে তুলে দেওয়া হয়, এটা বর্তমান প্রধান শিক্ষক আমাদের কাছে তুলে দেন। এই অডিট অনুযায়ী আমরা দেখি যে একই নম্বরে, ব্যাংকের একটা নম্বরে স্কুলের অ্যাকাউন্ট থেকে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তখন আমি ব্যক্তিগতভাবে ব্যাংকে যে আমি ম্যানেজার স্যারকে জিজ্ঞেস করি যে এই অ্যাকাউন্টটা কার, তখন উনি আমাকে দেখান নাকল জনতা ব্যাংক। এবং সেইখানে আমি দেখলাম যে এই ব্যাংকটা এই অ্যাকাউন্ট হচ্ছে সাবেক সভাপতি জনাব হুমায়ুন হোসেন মোহিত সাহেবের টপ 10 ইটভাটার নামে। এবং সেখানে আপনার 6টা টাইমে 6টা তারিখে 5 লক্ষ করে 30 লক্ষ টাকা সেখানে দেওয়া হয় তার অ্যাকাউন্টে, বিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে। আর 2টা তারিখে আপনার 16 লাখ আর 5 লাখ 21 লাখ, এই মোট 51 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এবং সেগুলো আমার প্রতিবেদনের মধ্যে তারিখ সহ ব্যাংকের স্টেটমেন্ট আমরা সেখানে ফটোকপি করে জমা দিয়েছি। আসলে আপনি কি মনে করেন, উনি কি এই বিদ্যালয়ে টাকা পেত নাকি আসলে কিভাবে? এখন উনি বিদ্যালয় থেকে, যেহেতু উনি সভাপতি সাহেব, টাকা পেলে তো যারা কাজ করেছেন এখানে তারা টাকা পাবেন। এখন উনি প্রধান শিক্ষক টাকা পাবেন কি পাবেন না এই বিষয়ে উনি আর প্রধান শিক্ষকই জানেন। কিন্তু বিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা ট্রান্সফার করতে গেলে তার রেজুলেশন থাকতে হবে, তার চেক ইস্যু খাতা থাকতে হবে। এ ধরনের কোনো কিছু আমরা রেজুলেশন খাতায় খুঁজে পাইনি। এবং বর্তমান সাবেক প্রধান শিক্ষকের রিটায়ারমেন্টের মাত্র 7 দিন আগে উনি 5 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলেছেন, যার কোনো রেজুলেশন বা রিকুইজিশন কিছুই নেই। তার কয়েকদিন আগে সাবেক প্রধান শিক্ষক, তখন তো সে ফুল প্লেজের হেড টিচার। না, ওই যে 5 লাখ টাকা যে অ্যাকাউন্ট থেকে তুলেছে, মানে ওই 5 লাখ টাকা কি সে পেত নাকি? না, এটা তো জেনারেল ফান্ডের টাকা। জেনারেল ফান্ডে সভাপতি এবং তার সিগনেচারের টাকা তুলে ওটা কি করেছেন ওনারা জানেন। তার আগে আবার দেখলাম যে 15 লক্ষ টাকার একটা চেক দিন টাকা তুলেছেন, তার কোনো রিকুইজিশন বা রেজুলেশন আমরা রেজুলেশন হাতে দেখতে পাইনি। তারিখ মনে আছে এই 5 লাখ আর 15 লাখ? হ্যাঁ, আমাদের যে আপনার অডিট রিপোর্টের মধ্যে তারিখ সহ উল্লেখ করে দেওয়া আছে।